হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল উই আর ফর ইউ। তো তোমাদের যে ফুড এসআর ম্যাথ প্র্যাকটিস চলছিল সেটা আবার নিয়ে আসা শুরু হয়ে গেছে। তো আশা করবো এগুলো এই টাইপের ম্যাথগুলি তোমাদের পরীক্ষায় আসবে, এবং সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং ডাব্লিউবি কনস্টেবল যে টাইপের এক্সামগুলো আসছে সেগুলোও কিন্তু তোমাদের এই টাইপের ম্যাথগুলি কাজে লেগে যেতে পারে। তো বেশি কথা না বলে আজ ক্লাস শুরু করি। দেখো প্রথম প্রশ্ন কি আছে ম্যাথেরই, খুব ভালো একটা প্রশ্ন। এটা এটা অবশ্যই খুব ভালো প্রশ্ন, করার সময় হয়তো তোমরা বুঝতে পারবে। দেখে দেখে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু ইজি খুব একটা নয়, কিন্তু করতে যদি একটু ট্রিকি আছে, করতে পারো। যেমন দেখো প্রথমে কি বলা আছে, √63 সমান সমান 7.94। তোমায় কি বার করতে বলেছে, √7/9 এর মান কত, এটা বার করতে বলেছে। √7/9 এর মান কত, ক্লিয়ার? তো এখান থেকে √63 মান এটা বলা আছে, তোমাকে এইটার মান বার করতে বলেছে। তুমি তাহলে বেসিক্যালি এই √63 মানটা এখানে পুট কি করে করবে, এটাই হলো ব্যাপার। তো এটাই এখানে এখানে তোমার ট্রিকি বা লজিক্যাল কেস, যে আমি এই 63 মানটা এখানে আমি পুট কি করে করব, অর্থাৎ আমায় এই √63 মান আমি এখানে কিভাবে পাবো। দেখো দুটো প্রসেসে করতে পারো। এক কি, আমি যদি নিচেটাকে 7 দিয়ে গুণ করি, উপরটা আমার 7 আছে, নিচেটা কত আছে, 9 আছে, তাই না? যদি আমি নিচেটা 7 দিয়ে গুণ করি, 7 9 63 হয়ে যাবে, তাহলে এটাও √63 মধ্যেই পড়ছে। এবং উপরটা যদি আমি 9 দিয়ে গুণ করি তাহলে সেটা কত হবে, সেটাও আবার √63 হবে। তাহলে আমি যেদিকে যে কোনো একদিকে নিচেটা যদি 7 দিয়ে গুণ করি, উপরটাও 7 দিয়ে গুণ করবো, তাহলে আমার ব্যালেন্স ঠিক থাকবে, √7/9 থাকবে, এটাই পড়ে থাকবে, তাই না? তাহলে আমি এক্ষেত্রে কি করতে পারি, না উপরে 9 দিয়ে গুণ করতে পারি, নিচেতেও 9 দিয়ে গুণ করতে পারি, 63 করতে পারি, অথবা নিচে 7 দিয়ে গুণ করতে পারি, উপরেও 7 দিয়ে গুণ করতে পারি। তো যেটা খুশি তুমি করতে পারো। আমি উপরটা 9 দিয়ে গুণ করে দিলাম, কিন্তু নিচেতেও কত দিয়ে গুণ করবো, 9 দিয়ে গুণ করবো, ক্লিয়ার হয়েছে? তাহলে আমি এখানে কত পেলাম, উপরে কত পেলাম, √63, সাধারণে কত হবে, √63 হবে। √63 মান কত বলা আছে, দেখো √63 মানটাই তোমায় বলে আছে এখানে কত, 7.94। তাহলে আমি এটা বলতে পারি এখানে কত হবে, √63, নিচে 9 9 81, 81 যদি আমি এখানে করি তাহলে কত হবে, টোটালটা আমি যদি এখানে ধরি কত হবে, এরকম হবে মানটা, 7 9 63 হবে, আর নিচে হবে 81, তাই না? ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমার √63 মান এখন দেখো কত বলা আছে, √63 মান আছে 7.94। আমি যখন এটাকে ভাঙবো, 81 নিশ্চয়ই ভাঙলে 9 আসবে, 81কে √এর বাইরে নিয়ে এলে। কিন্তু যেহেতু 63কে আমি রুট করতে পারবো না, তাহলে √63 থাকবে মাথাতেই। যেহেতু আমি 63 ভাঙতে পারবো না, তাহলে √63 যখন মাথায় থাকবে তার মান কত বলা আছে, 7.94। তাহলে আমি এটাকে কত বলতে পারি, 7.94। কার মান, √63 মান। তাহলে আমার 81 ভেঙে এলো 9, আর উপরে আছে 7.94। এখন আমার কি কাজ, জাস্ট আমার এটা ভাগ করে দেখতে হবে। তাহলে দেখি কত হয়, 7.94কে 9 দিয়ে ভাগ করে, দশমিক আগে চলে এলো, কত হবে দেখো, 8 9 72, 9 9 81 যাবে না, 8 9 72 যাচ্ছে, তাই না? আমি কি এরপরে আর করবো, 0.8 দিয়ে শুরু, 0.8 দিয়ে কোথায় আছে, অপশন সি আছে। তাহলে এরপরে আর করার কোনো দরকার নেই, তোমাকে স্পিডে ম্যাথ করে বেরিয়ে যেতে হবে। তাই অ্যান্সার কোনটা হলো 0.88। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি অবশ্যই ভালো লেগে থাকে, এই টাইপের ম্যাথগুলো আসবে, এবং এটা কিন্তু খুব শক্ত ছিল না, কিন্তু ট্রিকি ছিল। তো এই টাইপের ম্যাথগুলো অবশ্যই, এই টাইপের ম্যাথগুলি আসবে, খুব একটুখানি ট্রিকি এলো, এই টাইপেরই আসবে। যদি চ্যানেলটা অবশ্যই ম্যাথ যদি ভালো থাকে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করো, অবশ্যই শেয়ার করো। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, সেই পিতা পুত্রের বয়স, সেই পিতা পুত্রের বয়স যেগুলো আমরা আগে করতে খুবই ভয় পেতাম, কিন্তু এই টাইপের ম্যাথ বর্তমানে অনেকেই করছো, এবং যারা ভয় পাও আশা করি এরপরে আর তোমাদের ভয় লাগবে না। কারণ দেখো এটা কত ইজি ভাবে করা যায়। পিতা আছে আর পুত্র আছে, তো পিতা পুত্রের বয়সের অনুপাত কি বলা আছে, 7:2। বলছে 5 বছর পর ওই অনুপাত 8:3 হলে 5 বছর পর কত হচ্ছে, 8:3। তাহলে বলো, এই পিতার বয়স আগে 7 ছিল, পুত্রের বয়স আগে 2 ছিল, 5 বছর পর এটা 8 হলো, এটা 3 হলো, তাই না? তাহলে পিতার বয়স 5 বছর পর, নিশ্চয়ই পিতারও 5 বছর বাড়বে, 5 বছর পরই বলেছে। আবার পুত্র অনুপাত ছিল 2, তাহলে তারও 5 বছর বাড়বে, তাই না? তাহলে এদেরও 5 বছর বাড়বে পিতার বয়স, আবার পুত্রেরও 5 বছর বাড়বে। তাহলে আমার অর্থাৎ দুটোরই 5 বছর 5 বছর করে বাড়বে। তাহলে আমাদের গ্যাপ কি থাকা উচিত, সমান থাকা উচিত, কারণ এরও 5 বাড়ছে, ওরও 5 বাড়ছে, দুজনকারই তো 5 5 করেই বাড়ছে। পিতারও 5 বাড়বে, পুত্রেরও 5 বাড়বে, কারণ কখনোই পিতার 5 বছর বাড়বে আর পুত্রের 5 বছর বাড়বে না, এমন হবে না, যেহেতু 5 বছর পর। তাহলে এই ক্ষেত্রে আমার কি দেখা উচিত, যখন দুটি সমান হারে বাড়ছে তাদের গ্যাপও সমান হারে থাকা উচিত। দেখো এখানে গ্যাপ কিন্তু সমান নিয়ে যায়, 7 থেকে 8 1 হয়, 2 থেকে 3 1 হয়, তাই না? তাহলে গ্যাপ সমান আছে। যদি গ্যাপ সমান না থাকতো, দেখা গেল আমার এখানে অন্য কিছু আছে, 7 থেকে 9 হচ্ছে, 2 থেকে 3 হচ্ছে, তাহলে 2 হতো, এটা 1 হতো। যদি গ্যাপ সমান না থাকতো সেক্ষেত্রে কি হতো, গ্যাপ কিন্তু সমান করতে হতো। গ্যাপ কি করে সমান করতাম, এই দুটোর বিয়োগ ফল দিয়ে এই দুটো কি গুণ করতাম, আবার এই দুটোর বিয়োগ ফলকে এই দুটো দিয়ে গুণ করতাম, যেটা পেতাম তাতে দেখতে গ্যাপ সমান হতো। সেই ক্ষেত্রে তুমি করতে পারতে। তাহলে এখানে গ্যাপ কত আছে, 1 আছে, তাহলে 1 সমান সমান কত হবে, অবভিয়াসলি 5 হবে, কারণ এটাই তো, কারণ গ্যাপটাই তো 5, কারণ এদের তো গ্যাপ 5ই আসছে। তাহলে 1 সমান সমান যদি 5 হয়,
তাহলে কি বলেছে, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত, বর্তমান জানতে চাইছে কিন্তু। এটা কি 5 বছর আগে, এটা কি 5 বছর পরে, তাই না? তাহলে 1 বছর 1 সমান 5 হলো, 7 সমান কত হবে, 5 7 35। আর পুত্র 5 দুগুণে কত হবে, অবভিয়াসলি 10 হবে। তাহলে আমি 7 আর 2 এটা কি 5 বছর আগের ধরেছি, 5 বছর পরের নয় কিন্তু। তাহলে 5 বছর পরে কত হবে, এটা বলেছে কি পিতা ও পুত্র বয়স আচ্ছা 5 বছর পর, সরি, তাহলে আমারই বলতে ভুল হচ্ছে, এখানে 5 বছর পরে জানতে চাইনি, বর্তমান বয়সই জানতে চাইছে। বর্তমান বয়স কি পেলাম, 35:10। কেন বলছে এটা, কারণ আমি বলেছিল 5 বছর পরে হয় 8:3, তাহলে এইটা হচ্ছে 5 বছর পরে, আর এটা ছিল আমার কি 7:2টা বর্তমানের পর 5 বছর পরে এইটা হচ্ছে। তাই আমার বর্তমান জানতে চাইছে, বর্তমান বয়স, তাই কত হলো 35 আর 10ই হলো। যদি 5 বছর পরে জানতে চাইতো তাহলে এটা করতাম 5 8 40 আর 5 3 15 করতাম, যদি 5 বছর পরে জানতে চাইতো। ঠিক আছে, এখানে যদি বলতো 5 বছর আগে, তাহলে আমার 35 থেকে আবার 5 বিয়োগ দিতে হতো, 10 থেকে আবার 5 বিয়োগ দিতে হতো, যদি 5 বছর আগে যাইতো। যেটা বলেছে বর্তমান, সেটা আমি এখানে আশা করি বার করে দিলাম, তোমরা বুঝতে পেরেছো, খুব ধীরে ধীরেই বলেছি। পরেরটা দেখো ভালো অঙ্ক, দুটি সংখ্যা, এটা দুটি হতো, দুটি সংখ্যার যোগফল 150 ও তাদের বিয়োগফল যোগফলের 1/3 অংশ, সংখ্যাদ্বয়ের লসাগু কত, ভালো অঙ্ক। দুটি সংখ্যার যোগফল 150 ও তাদের যোগফলের 1/5 অংশ। কি বলছে, দুটি সংখ্যার যোগফল, ধরলাম দুটি সংখ্যা, আমি তো জানি না কি, তাহলে একটা এক্স একটা ওয়াই, দুটি সংখ্যার যোগফল কত বলেছে, 150। ক্লিয়ার। তাদের বিয়োগফল, কাদের, সংখ্যা দুটোর বিয়োগফল কি বলেছে, যোগফলের 1/5 অংশ, যোগফল কত ছিল 150, তা 150 1/5 অংশ বলেছে কত হবে 30, তাই না? তাহলে আমি কি পেলাম, তাই তো বলেছে না, যোগফল 1/5 অংশ, যোগফল 1/5 অংশ 30 হয়, তার মানে এদের বিয়োগফল কত বলেছে, যোগফল যদি 150 হয়, বিয়োগফল কত হচ্ছে আমার 30 হচ্ছে। তাহলে সংখ্যাগুলোকে কি কি বার করি, তাহলে প্লাস ওয়াই কেটে মাইনাস ওয়াই কেটে গেল, কটা এক্স আছে, দুটো এক্স সমান কত, 150 আর 30 কত, 180, তাহলে এক্স সমান কত হবে, 80/2 মানে হচ্ছে 90, বোঝা গেছে? তাহলে আমি এখন এক্স এর মান 90 পেয়েছি, তাহলে এক্স এর মান আমি যদি 90 পাই, যদি এক্স এর জায়গায় এখন 90 বসাই, তাহলে আমার কি পড়ে থাকবে এখানে, 90 প্লাস ওয়াই সমান কি পড়ে থাকবে, 150 পড়ে থাকবে, তাই না? তাহলে আমি ওয়াই সমান কত পাবো, এটা এখানে দেখাচ্ছি, ওয়াই সমান কত পাবো, 150, 90 দিকে চলে এলে কত হবে, দিকে চলে আসবে, তাহলে ওয়াই সমান কত আসবে, 60। ক্লিয়ার। কি করলাম, এক্স এর মান 90 পেয়েছিলাম, তাহলে আমার এখানে এক্স প্লাস ওয়াই 150 ছিল, তাহলে এক্স এর জায়গায় 90 বসালাম, 90 প্লাস কে ছিল, ওয়াইটা ছিল, 90 প্লাস ওয়াই সমান 150 ছিল, তাহলে এখন ওয়াই সমান কি হবে, 90টা নিশ্চয়ই দিকে যাবে, সেটাই নিয়ে এসেছি, 150 থেকে 90 বিয়োগ হলো, কত বললো, ওয়াই এর মান 60, তাহলে এক্স এর মান পেলাম 90 আর ওয়াই এর মান পেলাম 60। আমায় কি বার করতে বলেছে, লসাগু, 90 আর 60 এর লসাগু, তাহলে লসাগু বার করতে বলেছে, তো 90 60 লসাগু বার করে দাও, ছোট দিয়ে কাটো আগে, 45 30 হয়েছে, আবার 3 দিয়ে কাটো, 3 15 45, 3 10 30, এবার কত দিয়ে কাটবো, 5 দিয়ে কাটো, 5 3 15, 5 দুগুণে 10, আর যাবে না, এদের উপর গুণ করো, 3 দুগুণে 6, 5 6 30, 3 3 90, 90 দুগুণে কত হয় 180, তাহলে লসাগু কত হলো 180, লসাগু কত হলো 180। আশা করি তাহলে ক্লিয়ার হয়েছে, তাহলে উত্তর পেয়ে গেলাম কত, 180। নেক্সট প্রশ্ন আসি, পরেরটা কিন্তু ভালো অঙ্ক, পরেরটা 1 নম্বর অঙ্ক, খুব ভালো অঙ্ক, এই টাইপের ম্যাথগুলো পাবে, কুকুর এবং সেই বিড়াল বা ওদের লাফানোর অঙ্ক। বলছে কি, একটি কুকুর যে সময় 4 বার লাফায়, খরগোশ সেই সময় 5 বার লাফায়, কি বলছে, একটা কুকুর আর একটা কি খরগোশ, কুকুর আর খরগোশের অঙ্ক। দেখো, একটি কুকুর যে সময় 4 বার লাফায়, কুকুর কবার লাফাচ্ছে 4 বার, খরগোশ সেই সময় কবার লাফায় 5 বার, তাই না? কিন্তু কুকুরটি 3 লাফে যতটা যায়, খরগোশ 4 লাফে ততটা যায়, এইখানে হচ্ছে ব্যাপার, কি এখানে ব্যাপার, এখানে আমি কি পেলাম, এটা কি কাজ, যে একটি কুকুর যখন 4 বার লাফায়, তখন খরগোশ কি করে, খরগোশ 5 বার লাফায়, তাই না? তাহলে এটা আমার কাজ, এখানে কি বলছে, কিন্তু কুকুরটি 3 লাফে যতটা যায়, খরগোশ 4 লাফে ততটা যায়, এখানে কি বোঝাচ্ছে, এফিসিয়েন্সি, অর্থাৎ আমার কতটা দক্ষতা, আমার 3 লাফের থেকেও 4 লাফে বেশি যাচ্ছে বা কম যাচ্ছে, অর্থাৎ এখানে টাইম ডিস্টেন্সের মতো ব্যাপার হয়ে যাচ্ছে, আমার যার স্পিড বেশি তার আমার কি হবে, সময় কম লাগবে, যার স্পিড কম তার আমার সময় বেশি লাগবে, তাই না? তো এটাও ওই একই রকম সিস্টেম, এখানে যখনই বলে দিচ্ছে কি, যে কুকুরটা যখন 3 লাফে যতটা যায়, খরগোশ 4 লাফে ততটা যায়, তাহলে এটা আমার কি হবে, এফিসিয়েন্সি, কি হবে, কুকুরটা 3 লাফে যায় আর এ 4 লাফে যায়, এটা আমার কি এফিসিয়েন্সি হচ্ছে, এটা আমার টাইমের মতো এফিসিয়েন্সি হচ্ছে। কিন্তু আগেরটা কি ছিল, আগেরটা কাজ ছিল যে কুকুর 4 বার লাফালে খরগোশ 5 বার লাফায়, তাহলে যেহেতু এটা এফিসিয়েন্সি আসছে বা দক্ষতা আসছে, এটা কি হবে, উল্টে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আগের মতো কাজ হবে, অর্থাৎ কুকুর যখন 4 বার লাফাবে, খরগোশ তখন কবার লাফাবে, অবভিয়াসলি 3 বার।
তাহলে এখান থেকে আমি কি করতে পারি, 4 4 কত হবে 16, 3 5 15, 16 আর 15। তাহলে আমার কি দেখতে হবে যে উভয় গতিবেগের অনুপাত কত। দেখো লাস্টে কি জানতে হয়েছে, গতিবেগ, বুঝেছো? তাহলে গতিবেগই জানতে হয়েছে লাস্টে, ওই জন্য কি হলো আমার চেঞ্জ হলো, বোঝা গেছে? আমার এটা কেন চেঞ্জ করতে হলো, কারণ এটা আমার ডিস্টেন্স বা কাজের যে দক্ষতা সেটা ছিল, ওই জন্য আমার চেঞ্জ করে কি জানতে হলো, আমার এফিসিয়েন্সি বা যেটা গতিবেগ তাতে আমায় ট্রান্সফার করতে হলো, কারণ যার গতিবেগ বেশি থাকবে তার সময় সবসময় কম লাগবে, এই জন্য এটা কি ব্যস্ত সম্পর্ক হয়, এই নিয়ে উল্টে গেল। তো এটা আগে তোমরা কেন গুণ করতে হবে, এই মাথা গুণ করতে এমন নয়, এটা কেন উল্টালো, এই কারণেই উল্টালো, সময়ের হেরফেরের জন্য। 4 4 16 হলো, 3 5 15 হলো, উল্টে গিয়ে ক্যান্সার কোনটা আসবে, 16:15। ক্লিয়ার? তো এই টাইপের ম্যাথগুলো আশা করি আর ভুল হবে না। তোমরা অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করো এবং আরো বন্ধুদের অবশ্যই আমাদের সঙ্গে জোড়ো, তাতে আমরা একটা বড় লাইভ ক্লাস তোমাদের সঙ্গে করতে পারি। নেক্সট প্রশ্ন আসি। 1 নম্বর অঙ্ক, তাই তো? এই টাইপের ম্যাথগুলো আগে তোমরা অনেক দেখেছো বা অনেকে হয়তো করতে পারো না বা অসুবিধা হয়, আশা করছি আজকের পড়া হবে না। কি বলছে, একটি বাঁদর একবার লাফালে 5 মিটার যায়, কিন্তু পরক্ষণেই 3 মিটার নেমে যায়। তাহলে 25 মিটার বাঁশের মাথায় উঠতে বাঁদরটিকে কতবার লাফাতে হবে? ভালো অঙ্ক। কি বলেছে, একটি বাঁদর একবার লাফালে 5 মিটার যায়, তাই না? কিন্তু পরক্ষণেই 3 মিটার নেমে যায়। তাহলে 25 মিটার বাঁশের মাথায় উঠতে বাঁদরটিকে কতবার লাফাতে হবে? আর আমার একটা বড় কি আছে, বাঁশ আছে, তাই না? আমার একটা বড় বাঁশ আছে, এই যদি বাঁশ হয় আমার একটা বড় বাঁশ আছে, ঠিক আছে? তাই আমার একটা বড় বাঁশ আছে। তাহলে এই বড় বাঁশের এইখানে যদি বাঁদর এইভাবে লাফায়, যেরকম ভাবেই হোক, তো বাঁদর যদি লাফায়, বলছে কি যে একটি বাঁদর একবার লাফালে 5 মিটার যায়। তাহলে আমি ধরে নিলাম এইটা 0 হলে এটা কত, 5, 10, 15, 20, 25, এর মধ্যে আরো থাকবে, তাই না? 5-এর পর 0, 1 2 3 4 5 6 নম্বর থাকবে। তাহলে একটি বাঁদর যখন প্রথমবার যখন লাফালো সে কবার যাচ্ছে, অবভিয়াসলি সে কতবার যাচ্ছে, সে 5 মিটার যাচ্ছে। যখন একবার লাফালো সে বাঁদর কবার যাচ্ছে, একবার লাফালে 5 মিটার যাচ্ছে, কিন্তু পরক্ষণেই 3 মিটার নেমে যাচ্ছে। তাহলে আমি এইখান থেকে যখন একটা বাঁদর এইখান থেকে এখানে লাফালো 5 মিটার গেল, তো পরক্ষণেই আবার 3 মিটার নেমে গেল। তাহলে একবারই অ্যাকচুয়ালি সে কতটা গেল, তাহলে অ্যাকচুয়ালি কতটা গেল, 2 গেল। কারণ আমি লাফালাম 5-এ উঠলাম, যে আবার 3 নেমে গেলাম, তাহলে একবার লাফিয়ে কতটা গেলাম, 2। বোঝা গেছে? তো তুমি একবার লাফিয়ে এখন কোথায় আছো, একবার লাফিয়ে কোন জায়গায় দাঁড়িয়ে আছো, তুমি একবার লাফিয়ে 2 মিটার উঠেছো, এটাই বোঝাচ্ছে যে একবার লাফিয়ে তুমি 2 মিটার উঠেছো, কারণ এখন তুমি 2-এতেই আছো। তুমি আবার লাফালে, তুমি আবার এখান থেকে লাফালে, আবার কত উঠবে, প্রতিবার লাফালি কত করে উঠি, প্রতিবার লাফালে কত করে উঠি, 5 করে উঠি। তো আমি যদি আবার লাফাই 2 থেকে কোথায় যাবো, 2 + 5 হলে কোথায় যাবো, 2 + 5-এ 7-এ যাবো। ক্লিয়ার? 2 + 5 কতই যাবো, 7-এ যাবো। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি তো আবার কত মিটার নামবো, আমি আবার আগের মতো 3 মিটার নেমে যাবো। তাহলে 7 থেকে তো আমি আবার 3 মিটার নামবো। তাহলে দেখো এটা কত যাবে, তাহলে আমি আগে কতই ছিলাম, 2-এ ছিলাম, 2-এ ছিলাম, আবার যখন 5 মিটার লাফালাম তখন কতই উঠলাম, 7-এ উঠলাম, কারণ 5 মিটার যাবো। কিন্তু পরক্ষণে আমি ক মিটার নামবো, আবার 3 মিটার নেমে যাবো। 7 থেকে যদি আবার 3 নামি, তাহলে আমি কতই যাবো, অবভিয়াসলি 4-এ। কতই যাবো, 4-এ। তাহলে আমি কবার লাফালাম, আমি 2বার লাফালাম, কতই গিয়ে পৌঁছালাম, 4-এ, তাই না? আমি প্রথমে একবার লাফিয়েছিলাম, কতই উঠেছিলাম, প্রথমে যখন একবার লাফালাম তখন 5 মিটার উঠলাম, যে ক মিটার নামলাম, 3 মিটার নেমে গেলাম, যে কতই দাঁড়ালাম, 2-এ। পরক্ষণে আমি আবার একবার লাফালাম, মানে 2বার লাফালাম, যখন আরেকবার লাফালাম তখন কত উঠলাম, 2 + 5 7-এ গেলাম, 7 থেকে আবার কত নামলাম, 3, আবার নেমে গেলাম, যে কতই দাঁড়ালাম, 4-এ। তাহলে 2বার লাফিয়ে কতই উঠলাম, 2বার লাফিয়ে কতই উঠলাম, 4-এ উঠলাম। ক্লিয়ার হয়েছে? আমার যেতে হবে ক মিটার, 25 মিটার। তাহলে আমার যেতে হবে ক মিটার, 25 মিটার। তাহলে আমার যদি 25 মিটার যেতে হয়, তাহলে এটা আমাকে কবার লাফাতে হবে, দেখো 4-এর কগুণ করি, 25-এর কাছাকাছি যাই, 4-এর কগুণ 6 গুণ করলাম, ক মিটার চলে যাবো, 4-এর 6 গুণ করলে 24 মিটার চলে যাবে। এটা যদি 6 গুণ হয়, এদিকেও কগুণ হবে, অবভিয়াসলি 6 গুণই হবে। 6 দুগুণে কত হবে, 12। তাহলে কবার হবে এটা, কতবার, 12। কতবার হবে, 12। তাহলে 12 বার লাফালে আমি ক মিটার যাবো, 12 বার লাফালে আমি ক মিটার যাবো, বলবে 24 মিটার যাবো। আমি বলবো একদম, কিন্তু এখনো ক মিটার বাকি আছে, 24 মিটার যেহেতু যাবো, কিন্তু এখনো ক মিটার বাকি, 1 মিটার বাকি। তাহলে আমাকে এখনো কবার লাফাতে হবে, একবার তো লাফাতেই হবে, তবেই না আমি মাথায় গিয়ে পৌঁছাবো। তাহলে আমায় এখনো কবার লাফাতে হবে, 24 মিটার গেছি, কিন্তু এখনো আমায় আরেকবার লাফাতে হবে, আরেকবার লাফাতে হবে, তবেই কি আমি কিন্তু পৌঁছাতে পারবো। তাহলে 12 বার আগে কবার লাফাবো আমি, অবভিয়াসলি 13 বার। কবার লাফাবো, 13 বার। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমি 12 বার একে মোট কবার লাফাবো, 13 বার লাফাবো, তবেই আমি কোথায় গিয়ে পৌঁছাবো,
25 মিটার বাসের মাথায় উঠতে পারবো। ক্লিয়ার হয়েছে? যদি অবশ্যই চ্যানেল অঙ্কটা ভালো লাগে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। নেক্সট প্রশ্ন আসি। একটি নল 15 ঘন্টায়, বি নলটি 20 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে, ভালো অঙ্ক। কিন্তু সি নলটি 60 ঘন্টায় খালি করতে পারে। সবগুলি একসঙ্গে খুলে দিলে ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লাগবে? তো নল চৌবাচ্চার এই টাইপের অঙ্কগুলো অনেক কিন্তু করেছো তোমরা, এটাও একটা ভালো অঙ্ক, খারাপ নয়। এবং এই টাইপের ম্যাথগুলো তুমি কিন্তু পাবে, এগুলো প্র্যাকটিস তোমায় করে যেতে হবে, না কিন্তু ভুলে যাবে। তাহলে এ একটা নল ক ঘন্টায় ভর্তি করে? 15 ঘন্টায়। বি নল কি করে 20 ঘন্টায় সেটাকে ভর্তি করে। কিন্তু সি নলটি 60 ঘন্টায় খালি করে। সি নলটি ক ঘন্টায় খালি করে? 60 ঘন্টায়। তাহলে কি করে? খালি করে। বাকিগুলো কি করে? ভর্তি করে। তাহলে এটা লসও করলে কত হবে? অবভিয়াসলি 60 হবে। কোনো সমস্যা নেই। তাহলে আমার কত হবে? এটা 60 হবে। কত হবে লসাগু? এই 4 করে পিছন দিয়ে 4 15 60, এ 3, সি 60 কে 60। তাহলে এখানে দেখো কি কি হচ্ছে। তাহলে এ 4 করে ভর্তি করে, মানে ও ভর্তি করে। বি 3 করে ভর্তি করে, আর সি 1 করে কি করে? খালি করে। কারণ সি তো খালি করে বলেছিল না। সি নলটা কি করে? সি নলটা 60 ঘন্টায় খালি করতে পারে, তাই না বলেছে? সবগুলি একসঙ্গে খুলে দিলে তাহলে এখন কি সবগুলো একসঙ্গে যদি চলে, তাহলে 4 আর 3 7 ভর্তি করছে, আর 1 করে কি করছে? খালি করছে। তাহলে আমার মোট ভর্তি হচ্ছে কত করে? 6 করে। ক্লিয়ার? মানে এই দুটো ভর্তি করছে, 4 আর 3 7 ভর্তি করবে, আর 1 করে কি করবে? সি খালি করে দেবে। 7 থেকে 1 যদি খালি করে কত করে ভর্তি হচ্ছে? আমার 6 লিটার করে ভর্তি হচ্ছে। তাহলে সবগুলি একসঙ্গে খুলে দিলে ট্যাঙ্কটি ভরতে কত সময় লাগবে? তাহলে 6 করে ভর্তি হচ্ছে, টোটাল আমার 60 লিটার ট্যাঙ্কের ক্যাপাসিটি। কতক্ষণ সময় লাগবে? অবভিয়াসলি 10 ঘন্টা। ক ঘন্টা সময় লাগবে? 10 ঘন্টা। আশা করি বোঝা গেছে। যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই যেও, এবং কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং কোন টাইপের তোমরা প্রশ্ন চাও বা কেমন তোমাদের লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করবো। দেখো এটা ভালো অঙ্ক, এটা দেখো এটা খুবই একটা ভালো অঙ্ক। কি বলেছে এটা? 3 কিমি পার আওয়ার হারে বিপরীত দিকের লাইন বরাবর হাঁটা এক ব্যক্তিকে 240 মিটারের ট্রেন 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? খুব ভালো প্রশ্ন কিন্তু। এটা তুমি দু রকম প্রসেসও করতে পারো। আগে কি বলেছে ভালো করে দেখো। 3 কিমি পার আওয়ার হারে বিপরীত দিকের লাইন বরাবর হাঁটা এক ব্যক্তিকে। তাহলে আমরা জানি যখন এটা 10 লাইনের, আমি যদি এদিকে হাঁটি এবং ওয়াই যদি এদিকে হাঁটে, তাহলে কি হবে? আমাদের গতিবেগ কি হয়? গতিবেগ যদি একে অপরের যদি আমরা মুখোমুখি হই, বিপরীত হলে কি হয়? গতিবেগ অবভিয়াসলি যোগ হয়। তো 3 কিমি পার আওয়ার হারে বিপরীত দিকের লাইন বরাবর হাঁটা এক ব্যক্তি। তাহলে আমি এখানে ব্যক্তির গতিবেগ কত জানি? ব্যক্তি বা পার্সনের ব্যক্তি কত জানি? আমি 3 কিমি পার আওয়ার জানি। কিন্তু ট্রেনের গতিবেগ আমি জানি না। যেটা জানি এক ব্যক্তি 240 মিটার একটি ট্রেন, ট্রেনটার দৈর্ঘ্য কত জানি? 240 মিটার, এবং কত সেকেন্ড অতিক্রম করছে? লোকটাকে 10 সেকেন্ডে অতিক্রম করে। কিন্তু এটুকু আমি কি জানি যে কোনো ট্রেন যদি কোনো ব্যক্তিকে অতিক্রম করে, তাহলে ট্রেনটি কি করে? তার নিজের দৈর্ঘ্য যায়, ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য যায়। তাহলে আমি ট্রেনের দৈর্ঘ্য কি ধরলাম? ধরলাম এক্স, ট্রেনের কি ধরলাম? গতিবেগ ধরলাম এক্স। ট্রেনের গতিবেগ ধরলাম এক্স কিমি পার আওয়ার, কারণ আমি ট্রেনের গতিবেগ যেহেতু জানি না। তাহলে তুমি দুটো প্রসেসে করতে পারো। এক, আমরা কি জানি? টাইম সমান সমান কি হয়? ডিস্টেন্স বাই স্পিড, এটা জানি। স্পিড সমান সমান কি জানি? ডিস্টেন্স বাই টাইম। আরটা কি জানো? আরটা জানি আমরা কি? ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। তাহলে এখানে আমি কোনটা ইউজ করতে পারি? ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম লাগাতেই পারি, কারণ আমি ডিস্টেন্স জানি। কিন্তু টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড সেটাও করতে পারি, কারণ টাইম আমি জানি। কিন্তু স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম করতে পারবো না, কারণ এখানে কোনোটার স্পিড আমি শুধুমাত্র একটারই জানি। তাহলে আমি এটাও লাগাতে পারি অবশ্যই। আমি কিভাবে করবো? কারণ যেহেতু আমরা একে অপরের বিপরীত দিকে গেলে আমরা কি করি? যোগ হয়। আমি সেখানে কি বলতে পারতাম? এক্স প্লাস 3 সমান সমান ডিস্টেন্স বাই টাইম, মানে কত হবে? 240 বাই 10। তাহলে এটা আমি করে দেখতে পারি, আমার কাজে সুবিধা হবে। স্পিড সমান সমান আমি কি জানি? ডিস্টেন্স বাই টাইম, এটা তো আমি জানি। আমার এখানে স্পিড মানে কি? স্পিড মানে গতিবেগ। তাহলে যখন একে অপরের বিপরীতে আসে তখন কি হয়? যোগ হয়। তো 3 কিমি আর একটা কি? এক্স। 3 প্লাস এক্স হলো স্পিড। ডিস্টেন্স কত আছে দেখো? 240 আছে। টাইম কত আছে দেখো? টাইম আছে 10 সেকেন্ড। তাহলে আমার এটা কেটে গেল। তাহলে আমার দিকে কি পড়ে আছে? 3 প্লাস এক্স ইকুয়াল টু কত পড়ে আছে? 24। 24 কি পড়ে আছে? কিন্তু 24 কি পড়ে আছে? মিটার আছে কিন্তু। 240 মিটার ছিল, 10 সেকেন্ড ছিল, তাই না? তাহলে আমার 24 মিটার পার কি সেকেন্ড? 24 মিটার পার সেকেন্ড, এটাই হয়ে আছে আপাতত। কিন্তু 3 প্লাস এক্সটা কি? 3 প্লাস এক্সটা এটা কিন্তু কিমি পার আওয়ার আছে, তাই না? 3 প্লাস, কারণ 3টা কিমি পার আওয়ার ছিল, এক্সটাও কিমি পার আওয়ার ছিল। তো 3 প্লাস এক্সটা আমার কিসে আছে? কিমি পার আওয়ারে আছে। তাহলে এটাকে আমার কিসে নিয়ে যেতে হবে? এটাও তো আমার মিটার পার সেকেন্ড আছে, তাই এটাকেও মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাই 5-এর 18 দিয়ে গুণ করতে হবে, এদিকে 24 মিটার পার সেকেন্ড যেমন পড়ে আছে থাকবে। তাহলে আমার 5-এর 18 দিয়ে গুণ করলাম, তাহলে আমার কিসে চলে আসবে? এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। কাটাকুটি যাচ্ছে কিছু? যাচ্ছে না আশা করি। এটা কত হবে? 3 5-এ 15 প্লাস 5x
সমান সমান 18টা দিয়ে গুণে চলে গেল, 18 ইন্টু 24। তাহলে এখান থেকে আমার কি আসছে 5x সমান সমান কি আসছে দেখো, 18 ইন্টু 24 গুণ করতে হবে, 4 রং 72, 2 হাতে 7, 18 দুগুণে 36, সাথে 43, কত হলো 432। এটা 432 হলো এই দুটোর গুণ। আর এই 15টা দিকে যাবে নিশ্চয়ই, বিয়োগ হবে। তাহলে 5x এখান থেকে এটা বাদ দিলে কত হয় 417 হয়, 417 হয়, 417 আর 15 432 হয়, তাই না? তাহলে শুধু x সমান কত হবে 417/5, কত হবে 5 8 40 16, তাই তো 5 8 40, 5 3 15, 5 2 10, 5 8 কত হচ্ছে 5 8 40, 17 আসছে, তো 3 5 15, তাহলে 83 পয়েন্ট কত হচ্ছে 4, 83.4, 83.4 কিমি পার আওয়ার। আশা করি বোঝা গেছে। তো 1 নম্বর অঙ্ক ছিল। তুমি এই তোমার একটাই সূত্র, টাইম ডিস্টেন্সের ক্ষেত্রে কিন্তু তুমি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, বা ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম, এই কটা সূত্রের মাধ্যমে কিন্তু তুমি সব ম্যাথ করতে পারো। দেখো আমি এখানে কিন্তু প্রথমটা লাগালাম আমার কাজের সুবিধার জন্য, কারণ আমি জানি এখানে স্পিড অন্য জনের হবে, এক্স কিমি পার আওয়ার ধরেছিলাম, এক্স এর মান এখানে বেরিয়ে গেল 83.4 কিমি পার আওয়ার। তুমি টাইম ধরেও করতে পারতে, টাইম ধরে করলে কি করতে হতো, তোমায় 10 সেকেন্ডটা লিখতে হতো, এখানে ডিস্টেন্স তোমায় কি লিখতে হতো 240 লিখতে হতো, আর স্পিড কি লিখতে হতো তোমায় x+3 লিখতে হতো। ওইরকম একই প্রসেস, তুমি ওটা তো করলেও হবে, আমি এটাতে করলাম আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য। নেক্সট প্রশ্ন আসি, 4 ইন্টু 3 সেমি ছবিকে বড় করা হলো, বড় ছবিটার ছোট দিকের বাহুর দৈর্ঘ্য 16.5 সেমি, বড় ছবির ক্ষেত্রফল কত? আচ্ছা, 4 ইন্টু 3 সেমি একটি ছবিকে বড় করা হলে বড় ছবিটা ছোট দিকের বাহুর দৈর্ঘ্য যদি 16.5 সেমি, বড় ছবির ক্ষেত্রফল কত? লেখায় মনে হচ্ছে কোনো ডিসপিউট আছে। 4 ইন্টু 3 সেমি একটি ছবিকে বড় করা হলো, বড় ছবিটার ছোট দিকের বাহুর দৈর্ঘ্য 16.5 সেমি, বড় ছবির ক্ষেত্রফল কত? অর্থাৎ বড় ছবিটা ছোট দিকের বাহু বলে 16.5 সেমি, ঠিক আছে? তাহলে আমি এখানে এটা বুঝতে পারছি লিখি পড়ে কি এটা, যে 4 ইন্টু 3 সেমি, অর্থাৎ আমার কি বলতে পারি 4 ইন্টু 3 সেমি একটি ছবিকে বড় করা হলো, তাহলে 4/3, মানে কি 4 যদি আমার দৈর্ঘ্য হয়, 3 আমার কি হবে ক্ষেত্রফল, সরি 4 যদি আমার দৈর্ঘ্য হয়, 3 হবে কি আমার প্রস্থ হবে, টোটাল ক্ষেত্রফল 3 4 12 হতো, তাহলে একটা 4 হবে একটা 3 হবে, এটুকু বোঝা গেছে। 4 ইন্টু 3 সেমি একটি ছবিকে বড় করা হলো, এটাকে বড় করা হচ্ছে, বড় ছবিটার ছোট দিকের বাহুর দৈর্ঘ্য 16.5 সেমি, তাহলে বড় ছবির ক্ষেত্রফল কত? তাহলে ছোট দিকের বাহুর দৈর্ঘ্য কত বলেছে 16.5 সেমি, তাহলে আমার ছোট দিক কোনটা 3টা, তাহলে 3 মানেই কোনটা হবে 16.5 হবে। বুঝতে কোনো অসুবিধা আছে? কারণ আমায় কি বলেছে ছোট দিকের বাহুর দৈর্ঘ্য 16.5 সেমি, ছোট দিকের বাহু কোনটা 3টা, তাহলে 3 সমান 16.5, 1 সমান কত হবে 3 5 15, 3 5 15, 5.5, তাহলে আমার বেরিয়ে গেল একদিকের বাহু 5.5, 1 আমার বড় দৈর্ঘ্যটা কত, বড়টা 4 বলা আছে, 1 যদি 5.5 হয় 4 মানে কত হবে 4 5 20, 0 হাতে থেকে 2, 4 5 20 দিয়ে 22, কত হবে 22, তাই আমি পেয়ে গেলাম বড় দিকেরটা। এখন আমার বড় যদি আমি বড় এখন আমি ছবিটা আঁকি, আমার দৈর্ঘ্য কত হলো 22, প্রস্থ কত হচ্ছে আমার বলা হচ্ছে 16.5, তাহলে বড় ছবির ক্ষেত্রফল জানতে হবে, অর্থাৎ এই বড় ছবি যেটা হলো এর ক্ষেত্রফল কত। তাহলে তোমার এখন কি করতে হবে, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 12 ইন্টু 16.5, তো হয়ে গেল। এভাবে করতে পারো, এটা তুমি কাটাকুটির জন্য সুবিধার জন্য তুলে দাও করে 5 দিয়ে কেটে দাও, 5 দুগুণে 10, 5 3 15, 5 3 15, 2 দিয়ে কেটে দাও 11, তাহলে 11 ইন্টু 33 আছে, 11 ইন্টু 33 আছে, 3 11 33, 3 আছে 3, 3 33 3 36, কত হলো 363। তাহলে এইভাবে তুমি ক্লিয়ারলি কিন্তু করতে পারো। এইগুলো কিন্তু তোমায় শিখতে হবে। এই 16.5 কে তুমি নাহলে কিন্তু গুণ করতে গেলে তোমার অসুবিধা হতো, ওতে আমি কি করলাম দশমিক তুলে একদম কাটাকাটি গুণ করে দিলাম, কোনো চাপ নেই। নেক্সট প্রশ্নে আসি। তো এই টাইপের ম্যাথগুলো আসবে এবং ম্যাথটা আশা করি ভালো ছিল। নেক্সট প্রশ্নে আসি, একটি আসল সরল সুদে সুদে আসলে 2 বছরে হয় 600 টাকা। কি বলছে, একটি আসল সরল সুদে সুদে আসলে 2 বছরে হয় 600 টাকা এবং সুদে আসলে 3 বছরে হয় 675 টাকা। তাহলে আসল কত? ভালো প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কথাই মেরেছে আর কিছু নয়। একটি আসল সরল সুদে সুদে আসলে 2 বছরে হচ্ছে 600 টাকা এবং সুদে আসলে 3 বছরে হয় কত 675 টাকা। তাহলে এই যে 2 বছরে কত টাকা ছিল 600 টাকা, 3 বছরে কত টাকা হয়ে গেল বলে 675 টাকা, তাই না? তাহলে এটাতে কি বেড়েছে, আমার 675 টাকা হয়ে গেল 600 টাকা থেকে, তাই না? সুদে আসলে আমার 3 বছরে কত হয়ে গেল 675 টাকা হলো 2 বছর থেকে। তাহলে 3 বছরে আমার 2 বছর থেকে 3 বছর মানে 1 বছরই টাইম, তাহলে 1 বছরে ক টাকা সুদ বেড়েছে, অবভিয়াসলি বলবো 75 টাকা, কারণ 2 বছরে ছিল 600 টাকা, 3 বছরে হয়ে গেল 675 টাকা, তাহলে কত টাকা সুদ বাড়লো 1 বছরে 75 টাকা সুদ বাড়লো। এবার একটি আসল সরল সুদে সুদে আসলে ক টাকা হয় 2 বছরে 600 টাকা, তাই বলেছে না 2 বছরে
2 বছরে 600 টাকা। তাহলে আমি 1 বছরে ক টাকা সুদ পেলাম এখনই? 75 টাকা। 2 বছরে 75 ক টাকা সুদ পাবো? 2 বছরে 150 টাকা সুদ পাবো। ক্লিয়ার? 2 বছরে 150 টাকা সুদ পাবো। আমি কি বলতে চাইছি, আসল কত। আমি এখন আসল ইজি বার করতে পারি কিভাবে? আই সমান আমরা কি জানি? আই সমান জানি পিটিআর বাই 100। তাহলে আমার আই মানে ইন্টারেস্ট কত টাকা পাচ্ছি? 150 টাকা পাচ্ছি। এটা ক বছরের ইন্টারেস্ট? 2 বছরের ইন্টারেস্ট। তাহলে আসল আমি বার করতে বলে যে আসল কত, তাহলে পিটা আমায় বার করতে হবে। টি আমার এই 150 টাকা ক বছরের নিয়েছি? 2 বছরের, তাই আমার টি কত করতে হবে? টাইমটা 2 বছরের করতে হবে। টাইমটা 2 বছরের করতে হবে। কিন্তু পার্সেন্ট দেখো আমি জানি না, এখানে একটা সমস্যা। তাহলে পার্সেন্টও তোমায় কিন্তু বার করতে হবে। কি করে বার করবে? এই যে 675 হলো না, 675 থেকে 600 বাদ দিলাম, কত হলো? 75 টাকা। তাহলে আমার 600 টাকা থেকে ক টাকা সুদ পেয়েছি? 600 টাকায় ক টাকা সুদ পেয়েছি? 75 টাকা সুদ পেয়েছি। তাহলে 600 টাকায় ক টাকা সুদ পেয়েছি? 75 টাকা। তাহলে 100 টাকায় কত? তাই তো পার্সেন্ট। পার্সেন্ট মানেই তো আমার 100 টাকা বার করতে হবে। তাহলে 600 টাকা যদি 75 টাকা সুদ পাই, তাহলে 100 টাকায় কত পাবো? 100 টাকায় কত পাবো? এটা বার করতে হবে। তাহলে আমার 75/600 ইন্টু কত হবে? 100। 6 দিয়ে কাটো, 6 বারং 72, 5 6 30। কত পেলাম? পার্সেন্টেজ 12.5 বাই কত হবে? 100 হবে। দেখো কিছুই নেই, তোমাকে জাস্ট করে নিতে হবে। হ্যাঁ, তুমি জাস্ট কি দেখো, এই 600 টাকা থেকে শুধু 75 টাকা পেলে কি 1 বছর 75 টাকা হয়েছে? অর্থাৎ 1 বছরে ক টাকা সুদ বেড়েছে? 75 টাকা সুদ বেড়েছে। এই 75 টাকাটা কার উপর বাড়লো? নিশ্চয়ই 600 টাকায় 75 টাকা পেয়েছি, তবেই আমার 675 টাকা হয়েছে। 600 টাকা যদি 75 টাকা পাই, তাহলে 100 টাকায় কত টাকা হয় দেখবো। 100 টাকা মানেই তো সেটা পার্সেন্টেজ। আমি কত দেখলাম এটা? 600 টাকায় 75 হলে 100 টাকায় 12.5% হয়, সেটাই আমি এখানে বসিয়ে দিলাম। এবার জাস্ট কাটাকুটি করো, জাস্ট কাটাকুটি করো। তো আমার এই 2 দিয়ে এটা কাটবে, কত হবে? 50 হবে। এরপরে এরকম ব্যাপার কাটার দরকার নেই, এখানে ডাইরেক্ট কোনাকুনি গুণ করো। 150 ইন্টু কত হবে? 50। পি বার করতে বলেছে, তাহলে 12.5টা নিশ্চয়ই নিচে আসবে যখন আমি লিখবো। তাহলে পি সমান সমান এটাই হবে, কারণ পিটা তোর সঙ্গে গুণে আছে। যখনই পি সমান লিখবো, এটা ভাগ হলে নিচে চলে আসবে। তাহলে এটা হলো। জাস্ট আবার কাটাকুটি করে দাও, দশমিক এটা তুলে দাও। দশমিক তুললে কত হবে? 10 হবে উপরে। 5 দিয়ে 5 10 50, 5 25 125, 25 দিয়ে কাটলে কত হবে? 6 25 150। 6 10 60, 6 100, 600। কত হলো আমার? ক টাকা হলো টোটাল? আসল ক টাকা হলো? আসল 600 টাকা। আসল ক টাকা হলো? 600 টাকা। তাহলে ম্যাথগুলো কিন্তু ভালো আছে, 1 নম্বরের ম্যাথ আছে। এই টাইপের ম্যাথ কিন্তু আসবে, এর থেকে বড় কঠিন দেবে না। এগুলো খুব কঠিন ম্যাথ নয়, যারা প্র্যাকটিস করো তারা জানো। কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, যারা আশা করি একদমই করতে পারো না, তারা যদি একটু টাচে থাকো কিভাবে হচ্ছে, তোমরা দেখলে অবশ্যই বুঝে যাবে। তো এই রাউন্ড টাইপের ম্যাথগুলো হলে অবশ্যই লাইনটা লাইক এবং সাবস্ক্রাইব করো। আশা করছি ইউটিউবে অন্যান্য ম্যাথের থেকে কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি, আরও দেওয়ার চেষ্টা করবো। কিন্তু তোমাদের সঙ্গে ছাড়া কিছুই হবে না, আরও অনেকেই নিয়ে এসো আমাদের সঙ্গে জোড়ো। আমি ইচ্ছা আছে তোমাদের সঙ্গে একটা লাইভ সেশন ক্লাস করার এবং দীর্ঘমেয়াদী। আমাদের আজকের শেষ অঙ্ক দেখো কি আছে। একটি লোকের 5টি ছেলের গড় বয়স 10 বছর। এদের মধ্যে যে ছেলেটির বয়স 6 বছর সে মারা যায়। 4 বছর পর অবশিষ্ট 4 জনের গড় বয়স কত? ভালো অঙ্ক। একটি লোকের 5টি ছেলের গড় বয়স, এই জায়গায় ম্যাথগুলো একটু ভালো করে পড়ো, করতে পারবে। বলছে একটি লোকের 5টি ছেলের গড় বয়স 10 বছর। এদের মধ্যে যে ছেলেটির বয়স 6 বছর সে মারা যায়। 4 বছর পর অবশিষ্ট 4 জনের গড় বয়স কত হবে? ভালো ম্যাথ। তাহলে আগে তুমি কি করবে? তুমি তো সবাইকার বয়স জানো না, কিন্তু গড় বয়স যে 10 সেটা জানো। অর্থাৎ সবাইকার গড় বয়স মানে কি? 5টা ছেলের কারোর বয়স কম হতে পারে, কারোর বেশি হতে পারে, কিন্তু যখন সবাইকার আমি যোগ করে 5 দিয়ে ভাগ করেছি, সেটা কি এসছে? আমার গড়ে 10 করে এসেছে। তাহলে আমি বলতে পারি এই 5টা ছেলের কারো কম কারো বেশি সবার মিলিয়ে কত হবে? গড় বয়স যদি 10 করে হয়, 5টা ছেলের মোট বয়স কত হবে? 50 বছর। ক্লিয়ার? কারণ সবাইকে 10 করে গড় বয়স, 10 মানে কি সবাইকে 10 করে বয়স। তাহলে 5 10 কত হবে? টোটাল বয়স আমার কত হবে? 50 বছর 5টা ছেলের। এবার তার মধ্যে কারো কম বেশি হবে, কিন্তু টোটাল বয়স কত হবে? সবাই যোগ করলে 50 বছর হবে। এদের মধ্যে যে ছেলেটির বয়স 6 বছর, আমার তাহলে বলেছে একজনকার বয়স কত? 6 বছর, সে মারা যায়। তাহলে আমার সবার মিলে 50 বছর ছিল, সেখান থেকে একটা ছেলে মারা গেছে, তার বয়স কত ছিল? 6 বছর। তাহলে আমার এখন দেখো ক বছর পড়ে আছে? অবভিয়াসলি 44 বছর পড়ে আছে, কারণ আমার তো একটা ছেলে মারা গেছে না। তাহলে আমার একটা ছেলে যখন মারা গেল, তাহলে যে মারা গেল তার বয়স কত ছিল? বলছে 6 বছর, সে ছেলে মারা গেছে। তাহলে আমার 4 বছর পর, তাহলে এখন আমার বয়স কত করে আছে দেখো? 44 বছর। কার? একজন মারা গেছে, এখন 4 জন আছি। 4 জন আর এখন কত বয়স? সবার মিলে 44 বছর বয়স। এটা এইটুকু বোঝা গেছে। 4 বছর পর অবশিষ্ট 4 জনের গড় বয়স কত? ভালো অঙ্ক। বলছে 4 বছর পরে কত করে হবে? দেখো এটা 2 রকম প্রসেস এখান থেকে করতে পারো। তুমি দেখো বর্তমানে 4 জন আছি, কত বয়স টোটাল এখন? 44। তাহলে 4 জনের যদি এখন বর্তমানে টোটাল 44 বছর বয়স থাকে, এক একজনের কত করে হবে? গড়ে এক একজনকার 4 11 44। বলবেন স্যার 11 করে হবে? আমরা অবশ্যই হবে। কিন্তু আমায় কি বলেছে? 4 বছর পর অবশিষ্ট 4 জনের গড় বয়স কত? 4 বছর পরে।
তাহলে 4 বছর পর অবশিষ্ট 4 জন মানে কি, যে 4 জন আছে 4 বছর পর মানে কি, যদি আমার 4 জন থাকে 4 বছর পর মানে কি, এরও 4 বছর বাড়বে, এরও 4 বছর বাড়বে, এরও 4 বছর বাড়বে, এরও 4 বছর বাড়বে, কারণ তার বয়স বসে থাকবে না, কারণ 4 জনেরই তো বয়স বাড়বে। তো 4 জনেরই যদি 4 করে বাড়ে, তাহলে গড় তো সেই 4 করেই থাকবে না, 4 জনেরই গড়ে 4 করেই থাকবে গড়ে। তাহলে আমার আগে 11 ছিলই মারা যাওয়ার পর, তাহলে এখন গড়ে আবার সবার 4 করেই হবে, মানে কত করে হবে টোটাল সবার গড়ে এখন কত করে হবে, 15 করে। আশা করি ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার হয়েছে। যদি বুঝতে না পারো আবার দেখো, বুঝে যাবে, কোনো অসুবিধা নেই। অথবা তুমি এইভাবেও করতে পারো, কিভাবে, যে আমার 4 জনের বর্তমান বয়স মারা যাওয়ার পর কত আছে, গড়ে 44 আছে, 4 বছর পর মানে 4 জনেরই 4 বছর করে বাড়বে, না 4 4 কত বছর বাড়বে, মোট 4 জনের 4 4 4 4 করে বাড়লে সবার বাড়বে 16 বছর। সবার যদি বাড়ে 4 4 করে 4 জনেরই 16 বছর হবে। তাহলে 44 ছিল, সবার যদি 4 করে বাড়ে 16 হবে 4 বছর পরে। তাহলে 44 আর 16 4 বছর পর কত হবে, যোগ করলে সবাইকার 60 হবে, যোগ করলে সবার যোগফল 60 হবে, গড় মানে যোগফল বয়স টোটাল। আছি কজন, 4 জন। তাহলে সবার গড় করে কত করে হবে, সেই গড়ে 15 করেই হবে। তুমি এদিক দিয়ে করলেও 15 হবে, এই দিক দিয়ে করলেও 15 হবে, যেদিক দিয়ে করো 15ই হবে। তাহলে আশা করি বোঝা গেছে। এই ছিল আজকে 10টা বেস্ট ম্যাথ। আশা করি তোমাদের ভালো লেগেছে। বাছাই করে আমি এই টাইপের ম্যাথগুলো আনার চেষ্টা করি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থাকো, এবং অন্যান্য আমাদের সঙ্গে জোড়ো, যাতে আমরা আরও চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং তোমাদের অবশ্যই যেন উপকারে লাগে সেই চেষ্টাই আমরাও করছি, কারণ পিএসসির জন্য বা যে কোনো জন্য আমরা অনেকদিন দিয়ে খেটেছি, কেমন টাইপের কোশ্চেন আমরা জানি। তো আজকের মতো এই পর্যন্ত রইলো, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।